আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমি নিপু আছি আপনাদের সাথে। আশা রাখছি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে। অনেক দিন পর আসলে নিজের নামটা বললাম। আমার পুরনো ভিডিওতে দেখেছি বেশ কিছু আপু আমার নাম জানতে চেয়েছেন। ভাবলাম যে আজকে একটু বলে দেই, যেহেতু আমার চ্যানেলের নামটা আমার নামে না। তাই জন্য কিন্তু অনেক সময় আমার ভিডিও থেকে যদি আমার চ্যানেল থেকে যদি কোনো লাইভে জয়েন হই, আমাকে ভাইয়া বলেই সম্বোধন করে। যাই হোক, আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকালবেলা আজকে আপনাদের ভাইয়াকে অনেক আর্লি নাস্তা দিয়ে দিয়েছিলাম। তার নাস্তা তো কমন নাস্তা, আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো দেন হচ্ছে আমি আমার ব্ল্যাক টিটা খেয়ে নিয়েছি। আপনাদের ভাইয়ের আর আমার একদম আর্লি মর্নিং যে নাস্তাটা, ওইটা ফিক্সড নাস্তাই বলা চলে। তো যাই হোক, এখন হচ্ছে আমি জাহিনের জন্য নাস্তা রেডি করছি। আজকে ফাউজি বুড়ির খাওয়ার মুড নেই, সে কিছুই খাবে না। তো বললাম যে যখন মন চায় তখন বলো, বা কী খেতে চাও সেটাই দিব। এখন আমি হচ্ছে এখানে জাহিনের জন্য নাস্তা রেডি করছি। চা দিয়ে ওকে হচ্ছে একটা গুলা রুটি করে দিব। তো গুলা রুটিটা অনেক সময় যেটা হয়, খুব বেশি পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি যেভাবে করে থাকি দেখলাম বাচ্চারা খুবই পছন্দ করে, যার কারণে আমার এটা প্রায় সময় করা হয়। বিশেষ করে যেদিন কোনো কিছু ওরকম থাকে না নাস্তা দেওয়ার, যেমন এখন যেহেতু রোজার মেনু অনুসারে একটু আধটু প্রিপারেশন নিচ্ছি, প্রতিদিনই টুকটাক করে চেষ্টা করছি রোজার প্রস্তুতির কিছু কাজ এগিয়ে রাখার। বিশেষ করে আমাদের কিচেন রিলেটেড কাজে কিন্তু রোজার আগে বেশি থাকে, একটু টাইম সেভিং ওয়ার্ক বা একটু ইফতার মেনুর প্রিপারেশান। তো ওই কাজগুলোর জন্য কিন্তু এখন ডেইলি বেসিস মেনুটা না করে রোজার মেনুটা করে নেওয়ার চেষ্টা করছি। আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো গুলা রুটিটা নরমাল যে পানিটা থাকে, আমি সেই পানিটা দিয়েই কিন্তু গুলিয়েছি। শুধুমাত্র লবণ দিয়েছি, আর কিন্তু কোনো কিছুই দেই নাই। তারপর হচ্ছে পাটিসাপটার মতো অল্প একটু তেল দিয়ে তাওয়াটা সুন্দর মতো একটু মানে তেল দিয়ে মুছে, টিস্যু দিয়ে মুছে দেন হচ্ছে আমি রুটিটা এপিঠ ওপিঠ ভেজে নিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। তো এভাবে করে করলে খুব সহজে হয়েও যায় আর খেতেও মজা হয়। বিশেষ করে এই ধরনের গুলা রুটি দিয়ে কিন্তু অনেক ধরনের স্মার্ট নাস্তা আইটেম করা যায়। সেম গুলা রুটিটা দিয়ে কিন্তু আমি ভেজিটেবল রোলের জন্য যে রুটিটা সেটা করে থাকি, তবে সেটা পাতলা একটা শীটের মতো করে নেই, আর এটা হচ্ছে অনেকটা ভারী টাইপের। আচ্ছা, ভিডিওর এই ফাঁকে আমি একটু বলে রাখি আমি যে মেনু প্ল্যানটা আজকে শেয়ার করব। প্রথমেই বলে নেই, সত্যি বলতে আমি অনেক বেশি থাকে না কিছু ক্ষেত্রে যে কনফিডেন্ট থাকে শেয়ার করার, আমার কিন্তু এটা একদমই থাকে না। আমার সবসময় এটা কাজ করে যে কে কীভাবে নিবে, এটা আসলে সবসময় কাজ করে। কিন্তু যখন দেখি যে না, অনেক আপুরা জানান যে তাদের হেল্প হয় বা অনেক আইডিয়া পান, সত্যি বলতে যখন এই ধরনের কমেন্ট পাই তখন মনে হয় যদি একজনও কোনো কাজে আসে, একজনেরও বা একটা মানুষও যদি উপকৃত হয়, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যেমন গত লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাকে একজন আপু রিকোয়েস্ট করেছিলেন, তো দেখলাম যে আপু প্রথমবারের মতো আমার ভিডিওতেও কমেন্টস করেছেন। হৃদিতা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আজকের ভিডিওতে শেয়ার করব। জানি না আপনার কতটুকু কাজে আসবে, তবে আমি নিজের জন্য যেভাবে করি সেটাই শেয়ার করেছি। তো সকালের নাস্তা পর্ব শেষে অফ ক্যামেরায় সব কিচেনের যে ক্লিনিংয়ের কাজ সেগুলো শেষ করে নিয়েছি। তো এখন হচ্ছে রান্নার আগের যে কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। আজকে গরুর মাংস রান্না হবে, তবে পেঁয়াজ রসুন কোনো কিছুই পেস্ট নেই। ভাবলাম যেহেতু রান্নার জন্য পেস্ট করবই, একেবারে রোজা উপলক্ষে করে ফেলি। রোজা উপলক্ষে বলতে বড়জোর হয়তো বা 10-12 দিন যাবে, বেশি হলে 15 দিন, ওভাবে করেই আদাটা আর রসুনটা পেস্ট করব। পেঁয়াজ ছোলা আছে, যার কারণে এখন অল্প একটু ছুললেই হবে। আর আজকে রান্নার খুব একটা ঝামেলা করব না, জাস্ট একটা আইটেমই করব। আর হচ্ছে ডাল রান্না আছে, অল্প একটু করলা ভাজি করা আছে। তো যেদিন আসলে একটু এক্সট্রা কাজ করা লাগে ওই দিন রান্নাটা একটু যদি কম থাকে, সেক্ষেত্রে আসলে কাজগুলো খুব সুন্দর মতো করা যায়। তো যার কারণে আমি চেষ্টা করি আগের দিন রান্না একটু আধটু রেডি রাখতে, বা আগের দিনের রান্না থেকে কিছুটা উঠিয়ে রাখতে।
তো কথা বলতে বলতে কিন্তু আমি আদা যতটুকুন দরকার সবটুকুনি ছুলে নিয়েছি। এই কাজগুলো হেল্পিং হ্যান্ডের সাহায্যেও করাই। তবে যেদিন আসলে ওরও কাজ থাকে সেদিন ওইভাবে ব্যালেন্স করে কাজগুলো করা লাগে। যেমন আজকে ওর অনেক কাপড় ধোয়া আছে। তো আজকে শুধু কাপড় ধোয়াবো আর ঘরটা ঝাড়ু দেওয়াবো। তবে কাপড় ধোয়ার ক্ষেত্রেও ওকে আমি সবসময় বলি যে কাপড় বেশি হলেও তুমি তোমার সুবিধা মতো ভাগ করে নিয়ে তারপর ধোবা। কিছু কাপড় থাকে হয়তোবা ২ দিন পরে ধুলেও হবে, তো সেভাবেই ধুতে দেই। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু লাস্ট যে ভিডিওটা দেখেছেন তার পরের দিনের ভিডিও। তো যাই হোক আদাগুলোকে আমি টুকরো, টুকরো করে দেন হচ্ছে ভালোমতো ধুয়ে নিচ্ছি। আর আজকে আদা রসুন পেস্ট করতে গিয়ে অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম। আসলে কখন যে আমাদের সাথে কি হয় সেটা আমরা কেউ বলতে পারবো না বা বলতে পারি না। তো কাজের ক্ষেত্রে যতই সাবধান থাকা হোক না কেন মাঝে মধ্যে কিন্তু আমাদের সাথে ছোটোখাটো ইনসিডেন্টগুলো হয়েই যায়। তাই জন্য আমি ভিডিওতে ফুটেজটুকুন রেখেছি। তো একটু পরেই দেখতে পারবেন। তবে হ্যাঁ, আমাদের সাথে যখন নিজের অসচেতনতার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে, এরপর থেকে যতবার আমরা এই কাজটা করতে যাই, ততবার কিন্তু জিনিসটা আর ভুল হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যখনই মানে প্লাগটা লাগিয়েছি, সুইচটা যে অন ছিল আমি একদমই খেয়াল করিনি। তো আমি যখন সুইচটা দিয়েছি, ব্লেন্ডার সুইচটা যে অন ছিল সেটা আর কি খেয়াল করিনি। ঠাস করে মানে সবকিছু একদম ছিটে পড়ে। তো আমি যেটা ভয় পেয়েছিলাম যে হয়তোবা কারেন্ট শক করলো কিনা। তো এটা ওই ধরনের ঘটনাও ঘটতে পারতো। আসলে অনেক সময় খেয়াল থাকে না। অনেক সময় কিন্তু এরকম হয় যে প্লাগটা সুইচে লাগানোর পরেও দেখা যায় হয়তোবা একটু হাত দিয়ে ব্লেন্ডারের মধ্যে আদা রসুন যাই দেই সেটাকে একটু ব্যালেন্স করে দেই। তো সেটা যদি করতাম তাহলে হয়তোবা অনেক বড় একটা বিপদ হতে পারতো। আচ্ছা, এই ফাঁকে আমি রোজার মেনু প্ল্যানটা শেয়ার করে ফেলি। প্রথমে অনেক, অনেক বেশি সরি আসলে আমি যখন ফুটেজটা নিয়েছিলাম তখন একদম লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। এখন যখন ভয়েস ওভার করতে গেলাম তখন দেখলাম যে অস্পষ্ট। আমি একটু মুখে যখন বলবো যারা আর কি চান তারা ওভাবে একটু মিলিয়ে নিবেন। তো আমি যেটা করেছি প্রথমে হচ্ছে ইফতার মেনুতে আমার সারা রমজান মাসে যে মেনুগুলো থাকবে সেটার একটা লিস্ট করে নিয়েছি। এখানে যেমন খেজুর লিখেছি, পর্যাপ্ত পানি। আমি যখনই মেনুটা করতে যাই পানির জায়গায় পর্যাপ্ত কথাটা লিখি। সেটা এর আগেও যখন শেয়ার করেছি আপনাদেরকে বলেছি যে নিজেকে রিমাইন্ড দেওয়া যে পানিটা পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। তারপর হচ্ছে ফল, ছোলা, পেঁয়াজু, পাতলা খিচুড়ি, মিল্কশেক, লেবুর শরবত, বুরহানি, তরমুজের জুস বা চিয়া সিড। তারপর হচ্ছে আলুর চপ যেটা আমি মুড়ির পাউডার দিয়ে করে থাকি, চিকেন আলুর কাবাব, মিনি মোগলাই, মিনি আলু পরোটা, চিকেন মোমো, ভেজিটেবল মোমো, হালিম, ভেজিটেবল রোল। মানে এগুলো হচ্ছে আগে আমি লিস্ট করে নিয়েছি যে আমার পুরো রমজান মাসের ইফতার মেনুতে এই আইটেমগুলোর মধ্যেই আমি সিলেক্ট করব যে কোন দিন কোনটা হচ্ছে করব। আমরা চেষ্টা করি ভাজা পোড়াটা অ্যাভয়েড করতে, তবে অল্প স্বল্প করা হলে সেটা যেন একদম কম তেলে করা হয় সেরকম মেনুগুলোই সেট করে নিয়েছি, যেহেতু বাচ্চারাও আছে। তো দেন হচ্ছে আমি যেটা করেছি সেহরি, ইফতার, রাতের খাবার এভাবে ভাগ করে নিয়ে এখানে সেহরিতে যেটা লিখেছি পর্যাপ্ত পানি, খেজুর, এটা আসলে আমি মেনটেন করি বেশিরভাগ সময়। দেন হচ্ছে দই চিড়া, দুধ, দই চিড়া খেলে অনেক সময় দুধ খাওয়া হয়, অনেক সময় খাওয়া হয় না, যে কোনো একটা ফল। আর হচ্ছে সবজি মাছ বলতে কোনোদিন হয়তোবা দই চিড়া খাবো না, ভাত খাবো, সেক্ষেত্রে যে কোনো সবজি দিয়ে মাছ হতে পারে। দেন হচ্ছে আমি এখানে কাঁচা ছোলা লিখেছি যেটা হচ্ছে একদম অঙ্কুরোদ্গমন থাকে, সেই কাঁচা ছোলাটাও খাই, গত বছর থেকে সেটা খাওয়া শুরু করেছি। তো আমি যে মেনুটা শেয়ার করছি এটা আসলে আমি গত কয়েক বছর ধরে ফলো করে আসছি। এটা আসলে সারাদিন এনার্জেটিক থাকতে ভীষণ হেল্প করে। আর ফলের মধ্যে সেহরির টাইমে যদি খেজুর অথবা তরমুজ জাতীয় খাবার খাওয়া হয়, তরমুজটা বিশেষ করে, তাহলে দিনে পানি তেষ্টাটাও অনেক কম পায়। দেন ইফতারে যেটা আমি লিখেছি খেজুর, পানি, দেখা যায় খেজুরটা খেয়ে তারপর হচ্ছে পানিটুকুন খাওয়ার পরে সন্ধ্যার নামাজ শেষে দেন হচ্ছে আস্তে আস্তে ইফতারের যে আইটেমগুলো থাকে সেগুলো খাওয়া হয়। তো ইফতার আইটেমে ছোলা পেঁয়াজু এই দুইটা আর হচ্ছে পাতলা খিচুড়ি, এটা হচ্ছে একেবারে আমাদের ফ্যামিলির কমন একটা ইফতার মেনু।
দেন হচ্ছে শরবত হিসেবে হয়তোবা আমি যে মেনুগুলো করেছি তার মধ্যে যে কোনো একটা থাকবে, হয় মিল্কশেক অথবা লেবুর শরবত। শরবতটাও দেখা যায় আপনাদের ভাইয়াও খায় না, আমিও ওভাবে খাই না, বাচ্চাদের জন্যই করা। তো আপু, রিদিতা আপু আমাকে বলেছিলেন যে ওনার বাচ্চাদের বয়স কত বা ওদের বাচ্চাদের কথা যদি বলি, আসলে আমি আবারও বলবো যে এখানে আমি আমাদের জন্য যেভাবে করে থাকি সেটাই শেয়ার করেছি। তবে বাচ্চা আর বড়দের বেলায় কিন্তু সেম, যদি আমরা রোজা মানে থাকি, রোজা থেকে আসলে ভাজাপোড়া খাবারটা অ্যাভয়েড করাই ভালো। আর শরবত খাওয়ার ক্ষেত্রে মানে ভারী খাবারটা খাওয়ার পরে শরবতটা খাওয়া ভালো, এই আর কি। আর বাচ্চারা তো একটু মুখরোচক খাবার খেতেই পছন্দ করে। তো এটা আসলে আপু হেলথ বেনিফিটের কথা বললে আমরা সবাই জানি ভাজাপোড়া আমাদের জন্য কতটা খারাপ। তো এই হচ্ছে কথা। আমি যেমন ভাজা পোড়ার আইটেম যদি করিও সেটা খুবই অল্প তেলের, আর কোয়ান্টিটির মানে পরিমাণটাও খুবই কম থাকে। যাই হোক, এরপর রাতের খাবারে যেটা লিখেছিলাম যে চিকেন অথবা ডিম, রাতের বেলায় দেখা যায় ম্যাক্সিমাম সময় খাওয়া হয় না, ওই সেহরি টাইমে খাওয়া হয়। আর যদি খাওয়া হয় সেক্ষেত্রে হয়তো অল্প একটু তরকারি বা এই যে যেটা বললাম যে মাছ মাংস যে কোনো একটা আইটেম থাকলে সেইখান থেকে অল্প একটু খেয়ে নেওয়া, অথবা অনেক সময় মানে শুধু সালাডটুকুনও খেয়ে নেই। একেকজনের খাবারের স্টাইল এক রকম হয়ে থাকে, আমাদের একভাবে মেনটেন হয়। এটা কিন্তু শুধুমাত্র আপনাদের ভাইয়া বা আমরা মেনটেন করি, বাচ্চাদের ক্ষেত্রেও যেমনটা তা কিন্তু না। তারপর হচ্ছে আমি রাতের খাবারের শেষে অনেক সময় একটু গ্রিন টি বা একটু কফি তো সেটাও রেখেছি। আমি আসলে আপুর আবদারের জন্যই এতটা ডিটেলসে শেয়ার করেছি। প্লিজ অন্য কেউ কিছু মনে করবেন না। অনেকেই হয়তোবা বিরক্ত হচ্ছেন যে আপু অনেকক্ষণ ধরে মেনু প্ল্যান বলে যাচ্ছে। আমি আবারও বলবো, আমি মানে এই বিষয়ে একদম এক্সপার্ট না বা কাউকে শিখানোর উদ্দেশ্যে কোনো কিছু শেয়ার করছি না। তো প্লিজ আমার ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এখানে টুকটাক আরও বেশ কিছু কাজই করে নিচ্ছি। আর এখানে যখনই মোবাইলের ক্যামেরাটা সেট করছি কেন যেন প্রায় সময় এরকম কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো যখন ভয়েস দিতে আসছি তখন এটা খেয়াল করলাম। আসলে যখন ফুটেজ নেওয়া হয় অনেক ধরনের প্রবলেমই ফেস করা লাগে। কখনো একদম ভিডিওটা পাবলিশড হওয়ার পরে মানে সেটা বোঝা যায়, আবার কখনো দেখা যায় ভয়েসের সময় বোঝা যায়। তো আমি হচ্ছে রান্নার পাশাপাশি আরও যে কিচেন ক্লিনিংয়ের টুকটাক কাজ বাকি ছিল সেগুলো করে নিচ্ছি। আর আগের দিন যেগুলো ক্লিন করেছিলাম সেগুলো কিন্তু এখনও ওভাবে গুছানো হয়নি, যেহেতু পানি জড়তে একটা সময় দিতে হয়। আবার নতুনভাবে একটু গুছাবো বলেও সব একসাথে গুছাবো মানে সেই জন্য রেখে দিয়েছি যে সবগুলো আগে ক্লিন করা শেষ হোক, তারপর হচ্ছে গুছিয়ে নিব। এখন এই মুহূর্তে বলতে পারেন যে আমার কিচেনটা সুপার মেসি একটা কিচেন। তারপরও শান্তি লাগছে যে একটু একটু করে ক্লিনিংয়ের কাজগুলো প্রায় শেষের দিকে, এখন জাস্ট গুছিয়ে নিলেই হবে। তো এখানে যে জারগুলো রেখেছিলাম এগুলো আমি একটা বক্সে ভরে নিচ্ছি। দেন হচ্ছে আজকে যেগুলো ক্লিন করেছি সেগুলো এই জায়গায় রাখবো। মশলার জারটা বেশ অনেক দিন ধরে ধুবো ধুবো করে আর ধোয়া হচ্ছে না, মানে মনে হচ্ছে যে শেষ হয়েও হয় না শেষ, এরকম একটা অবস্থা। আর জারটা এমন যে এটা থেকে মশলা কোথাও উঠিয়ে রাখবো মানে একটা উঠাতে গেলে আরেকটা পড়ে যাবে, মানে একটু অসুবিধা হয় ক্লিনিংয়ের আগে। তো আজকে পরে একটু বুদ্ধি খাটিয়ে এভাবে করে সব মশলা মানে যতটুকুন ছিল আলাদা করে নিয়েছি। তো অফ ক্যামেরায় আমি এই বক্সগুলো হচ্ছে ক্লিন করে নিয়েছি। তো এই বক্সটাকে আমি হচ্ছে ডাইনিং এরিয়ার এখানে রাখছি। এখানে খুব একটা কারোর আসা যাওয়া নেই, তাই জন্য ধাক্কাধাক্কি খেয়ে ভাঙার কোনো চান্স নেই। তো কিচেনের বেশ কিছু জিনিস আমি চিন্তা করেছি ক্যাবিনেটের যে বক্সগুলো থাকে ওগুলো তো নিয়ে আসবো, দেখা যাক কতটুকুন করতে পারি। তো এখন হচ্ছে আমি এই জিনিসগুলোকেও নিয়ে যাব, এগুলো মুছতে হবে, অনেক বেশি ধুলাবালি মানে শুকাতে শুকাতে আবার ধুলাবালিও হয়ে গেছে। তো আমি প্রায় শেষ পর্যায়ে ভিডিওর, আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।